রোববারে খেল আড্ডায় আবার আমরা তোমাদের সামনাসামনি হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে আইএসএল লিগের খেলা চলছে, এখন পর্যন্ত কে কোথায় দাঁড়িয়ে আছে, কোন দলের সম্ভাবনা বেশি আইএসএল লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার সাথে আছে গৌতম সরকার, রোববারে খেল আড্ডা। এবং এই রোববারে খেল আড্ডায় আজকে তোমাদের সঙ্গে ফ্রিভাবে আলোচনা হবে যে কারা আইএসএল লিগ শিল্ড প্রধান দাবিদার হতে পারে বা আইএসএল লিগ শিল্ড কারা জিততে পারে, এই নিয়েই মূলত আলোচনা হবে। আর সেকেন্ড পর্যায়ে আলোচনা হবে যে আইএসএল চ্যাম্পিয়ন কারা হতে পারে, অর্থাৎ সুপার সিক্সে কারা জিতে পারে, সেটা নিয়েও আজকে তুল্যমূল্য আলোচনা হবে। তা প্রথমে যদি বলি আমি, আইএসএল লিগ শিল্ড জয়ের প্রধান দাবিদার তিনটে দল কারা কারা হতে চলেছে। তো এই বিষয়ে আমি গৌতমের মতামত জানবো। যে গৌতম বল যে আমরা আমাদের যারা দর্শক আছো বা যারা আমাদের অনুগামী আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমাদের প্রথম তিনটে দল, মানে তোমাদের চিন্তা ভাবনায় প্রথম কোন তিনটে দল আইএসএল লিগ শিল্ডের। দর্শক বন্ধুরা, ব্যাপারটা অনেকটা অবগত হয়ে গেছে। অবশ্যই মোহনবাগান প্রধান দাবিদার। মোহনবাগান 17 ম্যাচে 37 পয়েন্ট, ধারে কাছে বলতে আছে গোয়া 17 ম্যাচে 33 পয়েন্ট, মানে সবসংখ্যক ম্যাচে 4 পয়েন্টের ডিফারেন্স আছে। আর আপাত দৃষ্টিতে ব্যাঙ্গালোর 3 নম্বরে থাকলেও 17 ম্যাচে 28 পয়েন্ট। জামশেদপুর একটা ম্যাচ কম খেলে গোল পার্থক্যের জন্য 4-এ আছে 28 পয়েন্টে। মানে ওরা এখন পর্যন্ত সবাই 17টা ম্যাচ খেলে ফেলেছে, ওরা একমাত্র 16টা ম্যাচ খেলেছে। আর 16টা ম্যাচে টিমগুলোর মধ্যে পাঞ্জাব 15টা খেলেছে। আর ধরেও যদি যে লাস্ট ম্যাচটা জামশেদপুর জিতে যাবে, তাহলে মোহনবাগানের সাথে পয়েন্ট ফারাকটা কত হচ্ছে? জিতলে পরে 31 হবে, সেক্ষেত্রে 6 পয়েন্টের পার্থক্য থাকবে। 6 পয়েন্টের পার্থক্য হচ্ছে। তার মানে একেবারে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে দুটো দল, গোয়া আর তারপরে জামশেদপুর, তাই তো? তো এবার যদি আমরা পারফরমেন্সের নিরিখে আলোচনা করি যে এই মুহূর্তে লাস্টের যে খেলাগুলো হলো, ঠিক আছে, লাস্টের যে খেলাগুলো হলো, তো যে আমরা যদি বিগত 5টা ম্যাচ ধরি, বিগত যে 5টা ম্যাচ যারা গৌতম যেটা বলে প্রধান দাবিদার আইএসএল লিগ শিল্ডের ক্ষেত্রে, সেই দলগুলো হচ্ছে গিয়ে মোহনবাগান, গোয়া, জামশেদপুর, বেঙ্গালুরু, এছাড়া নর্থ ইস্ট আছে আর মুম্বাই সিটি এফসি আছে, তাই তো? মুম্বাই আমরা ওড়িশা আর মুম্বাই কিন্তু পরস্পর মানে ঘাড়ে একে অন্যের ঘাড়ে নিশ্চয়। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি হচ্ছে গিয়ে মানে সুপার সিক্সে যাওয়ার। আচ্ছা, এছাড়া যেটা আমার প্রধান যে বক্তব্যটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে 6টা টিম, তার মধ্যে প্রথম 3টে লিগের প্রথম যে 3টে দল আছে, মোহনবাগান, গোয়া আর বেঙ্গালুরু আর ধরলাম জামশেদপুর, এই 4টে দলের যদি আমি পারফরমেন্স দেখি যে বিগত 5টা ম্যাচ, যে 5টা ম্যাচ খেলা হয়ে গেছে, সেই নিরিখে কার পারফরমেন্সটা বেটার, মানে এখন পর্যন্ত আমরা পরিসংখ্যান দিক দিয়ে যে সবচেয়ে বেটার পারফর্ম কে করেছে সেটা যদি একটু বলিস। দুটো টিমের আছে। মোহনবাগানও লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে জিতেছে, 2টো ড্র করেছে। গোয়াও লাস্ট 5টা ম্যাচে 3টে জিতে 2টো ড্র করেছে। প্রথম দুটো টিমের কথা, সেম কন্ডিশন আর কি, লাস্ট 5 ম্যাচে। বলা যেতে পারে ব্যাঙ্গালোরের কিন্তু লাস্ট 5টা ম্যাচে ওদের অবস্থা খুব খারাপ, বিশেষ করে লাস্ট 4টে ম্যাচ ওরা জেতার মুখ দেখেনি, 3টে হেরে বসে আছে, একটা ড্র। খুবই মানে লিগ শিল্ডের অন্যতম দাবিদার ছিল একটা টাইমে মোহনবাগানের ঘাড়ি নিশ্চিত ছিল ওই দলটা বেঙ্গালুরু, কিন্তু এই মুহূর্তে তারা অনেকটা পিছনে চলে গেছে। আর দুটো দলের খুব সম্ভাবনা দেখা যাচ্ছে যে বিগত 4টে ম্যাচের মধ্যে জামশেদপুরে একটাতে হেরেছে আর 3টেতে জিতেছে, তাই তো? জামশেদপুর 5টা ম্যাচের মধ্যে একটা হেরেছে, 3টে জিতেছে। আচ্ছা, 3টে জিতেছে আর একটা ড্র করেছে। খুব বেটার পারফরমেন্স। আমি বলবো মোহনবাগানের পরে আছে জামশেদপুরের পারফরমেন্সের দিক দিয়ে, তাই তো? তো এই জামশেদপুর যদি সামনের ম্যাচটা জিতে যায়, মানে আইএসএল লিগ শিল্ডের কিন্তু বেশ জমে উঠবে খেলাগুলো। পাঞ্জাবের সাথে খেলা, মানে পাঞ্জাবের সাথে খেলা, সেই ম্যাচটা যদি জামশেদপুর কোনো ক্রমে জিতে যায়, তাহলে মোটামুটি এখনই বলা যাচ্ছে না যে মোহনবাগান, নিশ্চিত ভাই বলা যাচ্ছে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে। কারণ গোয়া যেভাবে এগোচ্ছে, গত ম্যাচেও গোয়া চেন্নাইকে 2-0 গোলে হারিয়ে, তাই তো? মোহনবাগানের পয়েন্টের পার্থক্য আরো কমিয়ে আনলো, 4 পয়েন্ট করে দিল। আর কালকে আছে মোহনবাগানের খেলা, যদি মোহনবাগানকে এই ধারা অব্যাহত রাখতে হয়, অর্থাৎ শীর্ষে মোহনবাগান লিগ শীর্ষে থাকবে, এই ধারা যদি রাখতে হয়, তাহলে মোহনবাগানকে অবশ্যই কালকের ম্যাচটা
গুড পারফর্ম করতে হবে এবং প্রতিটা প্লেয়ারকে সেইভাবে খেলে ম্যাচটা কিন্তু বের করে নিয়ে আসা হবে। কিন্তু মোহনবাগান এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে তার ঘরের মাঠে খেলা, যুবতীতে খেলা, আর একটা বদলার ম্যাচ। প্রথম ম্যাচে 3-0 গোলে পরাজিত হয়েছিল এবং সেই জ্বালাটা নিশ্চয়ই প্রতিটা প্লেয়ারের ভিতরে আছে এবং সেটাই হয়তো মাঠে দেখা যাবে, প্রতিফলন হয়তো হতে পারে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কালকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বা মোহনবাগান কোচ ফার্স্ট 11টা কিভাবে নির্বাচন করে, এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ মোহনবাগানের কোচের ক্ষেত্রে। খুব ডিফিকাল্ট ব্যাপার যে প্রথম 11 মানে ফার্স্ট একাদশ, মানে প্রথম একাদশ কিভাবে সাজাবে, তাই না? তো যাক, আমরা অন্যদিকে আর ঢুকবো না। এখানে যেটা আলোচনাটা আসছিলাম সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স। আচ্ছা, আমি যদি ধরি যে ধরে নি 3টে দল, সেই 3টে দল কারা হতে পারে লিগ শিল্ড দাবিদার প্রধান 3টে দল? ব্যাঙ্গালোর নামে 3 নম্বরে থাকলো, ওটা জামশেদপুর ধরতে হবে। আমি সেটা পারফরমেন্সের দিক থেকে ধরলে জামশেদপুর গোয়া, বিগত 5টা ম্যাচের পারফরমেন্স থেকে বলছি। পিছন দিক থেকে বললে জামশেদপুর, গোয়া আর অবশ্যই মোহনবাগান তো আছেই। তাহলে এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, এদের মধ্যেই হবে আশা করি, এবং মোহনবাগানেরই চান্স সবচেয়ে বেশি। আর ক্রিয়াসূচি যেভাবে পড়েছে তাতে আমার তো একটা জিনিস খুবই মনে হচ্ছে যে শেষ ম্যাচ হচ্ছে গোয়া ভার্সেস মোহনবাগান, মোহনবাগানের শেষ খেলাটা, তাই তো? তো ওই ম্যাচটাই মনে হচ্ছে ফাইনাল ম্যাচ হতে চলেছে। কারণ জানি না কি হবে, হয়তো দেখা গেল যে দুটো দল সমান সমান পয়েন্ট পেয়ে একই জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে লাস্ট বা কেউ একটা 2-1 পয়েন্টের ফারাক আছে, তাই তো? যে ম্যাচটা জিতবে সেই আইএসএল চ্যাম্পিয়ন তো হয়ে যেতে পারে। তো এইগুলো আমাদের মানে লিগ চ্যাম্পিয়ন কারা হতে পারে তাই নিয়ে আলোচনা। আমরা দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে আইএসএল চ্যাম্পিয়ন কারা হতে পারে, অর্থাৎ সুপার 6-এ যাওয়ার ক্ষেত্রে এই যে 6টা দলের নাম বললাম, এদেরকে আমরা বলেছিলাম যে আইএসএল লিগ শিল্ডের প্রধান দাবিদার যে 6টা দল বললাম তাদের সম্ভাবনা আছে। অনেক রকম ঘাত প্রতিঘাত হবে। এটার নাম হচ্ছে ফুটবল খেলা, যে কোনো সময় খেলার রং পাল্টে যেতে পারে। হঠাৎ করে কোনো টিম হয়তো পরপর 3টে ম্যাচ হেরেও যেতে পারে, পেছন থেকে আবার টিম উঠে আসতে পারে, যেমন মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আমি এদেরকে রেখেছি কিন্তু মূলত লিগ শিল্ডের জন্য। হ্যাঁ, এবার যে কথা বললাম যে সুপার 6, তো সুপার 6-এ একটা নিশ্চিতভাবে বলা যায় মোহনবাগান, গোয়া আর জামশেদপুর আর বেঙ্গালুরু একদম ডেফিনেটলি চলে যাচ্ছে, এটা বলা যাচ্ছে। অন্তত দুটো দলের ক্ষেত্রে বলাই যাচ্ছে, মোহনবাগান আর গোয়া আর জামশেদপুর, 3টে দলের ক্ষেত্রে বলাই যাচ্ছে যারা যাচ্ছে সুপার 6-এ। বাকি যে 3টে টিম, সেই টিমের মধ্যে আমি 90% বেঙ্গালুরুকে রাখলাম। আর যে দুটো টিম পড়ে আছে সেই টিমের ক্ষেত্রে সেই কোন দুটো টিম যেতে পারে, সেক্ষেত্রে আমরা দেখছি যে পঞ্চম আর ষষ্ঠে কারা আছে? পঞ্চমে কারা আছে? পঞ্চমে আছে নর্থ ইস্ট, আর ষষ্ঠে আছে কারা এখন? মুম্বাই। এই দুটো তো আছেই। এর সঙ্গে কি আমরা উড়িষ্যা, আমরা কি ইস্ট বেঙ্গলের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি? ইস্ট বেঙ্গলের সম্ভাবনা মানে অনেক দূর। 17 ম্যাচে সবে 17 পয়েন্ট হয়েছে। না, গত ম্যাচে তো যথেষ্ট প্রাধান্য রেখে ইস্টবেঙ্গল যে এইভাবে প্রাধান্য রেখে খেলতে পারে, একদম মানে নাস্তানুবোধ করে দিচ্ছে। আমরা যে ম্যাচটা দেখেছিলাম, কেরালা ব্লাস্টার্সকে হারালো। কেরালাকে তো মানে মাটিতে মানে জমিতে মানে কি বল, পাটতলা থেকে মাটি চলে গেছে, মানে পাটতলা মাটি হারিয়ে ফেলেছিল সব কেরালা প্লেয়াররা, পুরো ডমিনেট করে গেছে ইস্টবেঙ্গলের প্লেয়ার। আর নতুন যে প্লেয়ারটা সেলিস, সে আসার পরে যেন ইস্টবেঙ্গলের প্রতিটা প্লেয়ারের ভিতরে চার্জ হয়ে গেছে। আর বিষ্ণু যে পারফর্ম করছে, সত্যি মানে যে কোনো ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু একটা ঈর্ষণীয় অসাধারণ পারফরমেন্স। একদম শেষ মানে চান্সে 1% চান্সটাকে 100% করে দিচ্ছে। বেঙ্গলের 7টা ম্যাচ বাকি আছে, এর মধ্যে যদি 6টা ম্যাচও যেতে তাহলে কিন্তু সুপার 6-এ চলে যাওয়ার চান্স অনেকটাই এগিয়ে যাবে। যেভাবে খেললো আগের দিনের পারফরমেন্স, কিন্তু তার আগের ম্যাচে গোয়ার সাথে কি করলো, যে ম্যাচটা যেটা খুব দরকার ছিল। এইখানটা একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, এই টিমই গোয়ার সাথে যে ফুটবলটা খেললো পুরো মিরাকেল উল্টে গেল পুরো কেরালা ব্লাস্টার্সের সাথে খেলাটা। ঠিক এখানে ক্যালকুলেশন ঠিক আমার আসছে না। যাক, এই নিয়ে আমরা আলোচনা হয়তো পরে একদিন করব, যাচ্ছি না, কিন্তু সম্ভাবনা বলছি কাদের হতে পারে। তো কার নাম বললি জানো, বল একটু বল তুই, মানে কার নাম, কোন কোন দলের নাম বলি? সুপার 6-এ 4টে দলকে বাদ দিয়ে আর 4টে টিমের নাম, মোহনবাগান, গোয়া, ব্যাঙ্গালোর, জামশেদপুর, এই 4টে বাদ দিয়ে যে দুটো টিম মানে আর দুটো যাবে, তার মধ্যে এই মুহূর্তে আছে র্যাঙ্কিং এ নর্থ ইস্ট, মুম্বাই। আচ্ছা,
ঠিক আছে, নর্থ ইস্টের পরিসংখ্যান কিন্তু খারাপ না, ভালো। লাস্ট 5টা ম্যাচে ওরা একটা জিতেছে কিন্তু হারেনি, 4টে ড্র করেছে। আচ্ছা 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 আচ্ছা, মুম্বাইয়ের পারফরমেন্স এবার আগের বারের মতো হচ্ছে না, গত দুটো আইএসএল এর মতো মুম্বাইকে আমরা পাচ্ছি না, হারা যেতে এইভাবে চলছে। ওড়িশাও তাই, ঠিক আছে, বলা মুশকিল। বাকি টিমগুলো ধারাবাহিকতা তো নেই, কাজে কে যাবে বলা মুশকিল। না, আমি মুম্বাই সিটি এফসি আর নর্থ ইস্টকে রাখলাম। হ্যাঁ, কোনো কারণে খেলা তো বলেছি ফুটবল খেলা, হ্যাঁ। সেক্ষেত্রে আর ধরলাম এই দুটো প্লেয়ার খুব এই দুটো টিম পারফর্ম করতে পারছে না, সেক্ষেত্রে নিচে কোন দুটো দলের সম্ভাবনা থাকতে পারে? নিচে কোন দুটো দলের সম্ভাবনা থাকতে পারে? এক হচ্ছে ওড়িশা, সম্ভাবনা তো আছে। আর ইস্ট বেঙ্গল যদি সব ম্যাচ জিততে পারে, এই মুহূর্তে নিচের দলগুলোর মধ্যে ভালো খেলছে ইস্ট বেঙ্গল, কিছু কিছু ম্যাচে ভালো খেলছে, সব ম্যাচে নয়। তারা লাস্ট 5টা ম্যাচে একটাই জিতেছে, একটা ড্র, 3টে হেরেছে। আর নিচে কেরালা লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টো জিতেছে, একটা ড্র করেছে, 2টো হেরেছে। কেরালার একটা চান্স থাকতে পারে, কেরালা চান্স থাকতে পারে, কিন্তু আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের সাথে যা খেললো একদম তো আমার মনে হয় না। তো দেখা যাচ্ছে যে ওই নর্থ ইস্ট আর মুম্বাইয়ের মধ্যে কোনো একটা টিম বাদছে, হয়তো ওড়িশা ঢুকতে পারে, এছাড়া 8তলার টিমের কোনো চান্স নেই। ইস্ট বেঙ্গল 7টা ম্যাচের মধ্যে 6টা জিতবে, এই ইস্ট বেঙ্গল একটা ম্যাচ খেলবে, তো পরের ম্যাচে হারবে, তো জানা কথাই যা দেখছি, বিশেষ করে আইএসএল এ। না, এই মুহূর্তে ওদের যেটা দেখলাম যে নতুন যে প্লেয়ারটা, অনেক সময় না মিরাকল চেঞ্জ হয়ে যায়। এই যে প্লেয়ারটা হিজাজি আগের দিন খুব সুন্দর ফুটবল খেলেছে, গোলটাও সুন্দর দিয়েছে। আর বিষ্ণু মহেশ প্লেয়ার তো খারাপ নেই ইস্ট বেঙ্গলে, ভারতের সেরা প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল রিক্রুট করেছে। তারপরে আনোয়ার আলী, সব জায়গায় কিন্তু পজিশনে ভালো প্লেয়ার আছে, ক্লিক করছে না শুধু। তো এই মুহূর্তে মানে অস্কার বুজো খেলার স্টাইলটা যদি একটু পাল্টায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জেতাটা যায়। মানে অ্যাকচুয়ালি 2-1টা প্লেয়ারকে তো পুরো মাঠে বাড়িয়ে করে দিল লাল কার্ড খাইয়ে, সৌভিক চক্রবর্তী, তার মধ্যে একজন সায়ন। জানি না, এইভাবে তো ম্যাচ জেতা যায় না, বরঞ্চ দলের ক্ষতি হয়। এই মুহূর্তে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের যে 7টা খেলা বাকি, যে 7টা খেলা যে টিমগুলোর সাথে আছে, তাদের সাথে ইস্ট বেঙ্গল যদি ভালো পারফরমেন্স করে, তাহলে মোহনবাগানের কিন্তু খুব বেশি লাভ হবে না, কারণ ওই টিমগুলো আইএসএল চ্যাম্পিয়নের বা সুপার 6-এর দাবিদার কম। এটা একটা ঘটনা, এই প্রশ্ন। আর এটাও ইস্ট বেঙ্গলের দিক থেকে ভালো, তুলনায় ছোট টিমগুলোর সাথে বাকি 7টা ম্যাচে খেলা। যেমন ইস্ট বেঙ্গলের পরের খেলা হচ্ছে এরপর মুম্বাই সিটির সাথে, মুম্বাই সিটি এবার গোছানো দল নয়, তারপর চেন্নাইয়ের সাথে, যদিও মোহনবাগানকে আর রুখে দিয়েছিল চেন্নাই। আচ্ছা, তারপরে মোহামেডানের সাথে, পাঞ্জাবের সাথে, হায়দ্রাবাদের সাথে, বেঙ্গালুরুর সাথে, এবং লাস্ট ম্যাচ হচ্ছে নর্থ ইস্টের সাথে। যে টিমগুলো আছে সেগুলো কোনোটাই মানে চ্যাম্পিয়ন হওয়ার দাবি না। সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল একটা চান্স থেকেই আছে, 6টা ম্যাচ, হ্যাঁ, সুপার 6 যাওয়ার মধ্যে চান্স আছে। সেইভাবে বুঝে যদি ম্যাচটাকে, প্রতিটা খেলা যদি কন্ট্রোল করতে পারে, তাই তো এটা ইস্ট বেঙ্গলের চান্স কিন্তু আমাদের বিশ্লেষণে কিন্তু উঠে আসছে। গৌতম যা পরিসংখ্যান দিল, যেভাবে পরের যে টিমগুলোর সাথে খেলা আছে ইস্ট বেঙ্গলে, তাদের যা শক্তি, সেই বিচারে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের থেকে অনেকটাই এগিয়ে আছে এই মুহূর্তে। আগে কি ছিল অন্য কথা, এই মুহূর্তে সেলিস যোগ দেওয়ার পরে ইস্ট বেঙ্গলের শক্তি কিন্তু বহুগুণ বেড়ে গেছে। তো ইস্ট বেঙ্গলের একটা চান্স আছে। তা ইস্ট বেঙ্গলের এই সাফল্যের পেছনে মোহনবাগানের মানে আইএসএল লিগ জেতার ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের আর কোনো অবদান থাকলো না। যদি গোয়া ম্যাচটা জিতে যেতে হতো তা মোহনবাগান, সেই ক্ষেত্রে ভালো হতো। সেক্ষেত্রে মোহামেডানও কিন্তু এই মুহূর্তে ভালোই পারফর্ম করছিল, মানে বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে, তাই না? তারপরে 2টো ম্যাচ ড্র করেছে। তো দেখতো মানে মোহামেডানের সাথে আর কার ম্যাচ বাকি আছে। মোহনবাগানকে অনেকটা সুবিধা করে দিয়েছে আগের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে। মানে মোহনবাগান কেন, মোহনবাগান জামশেদপুর, আমার মনে করি মোহনবাগান থেকে জামশেদপুর আর গোয়াকে বেশি সুবিধা করে দিচ্ছে, তাই না? মানে কে পেছনে থাকবে মোহনবাগানের? মোহনবাগান আজকে মুম্বাই সিটির সাথে খেলা চলছে, এরপরে মোহনবাগানের সাথে খেলা নেক্সট ম্যাচ মানে স্যাটারডেতে। আচ্ছা, তারপর হায়দ্রাবাদের সাথে। আচ্ছা, এগুলো কোনো এফেক্টিভ হবে না। ইস্ট বেঙ্গলের সাথে, জামশেদপুরের সাথে আছে, জামশেদপুরের সাথে আছে, তাই তো? ওড়িশার সাথে আছে, গোয়ার সাথে যে ম্যাচটা ড্র করেছিল মনে আছে, 1 গোলে জিতছিল, লাস্টে ড্র হয়ে গেল। এই গোয়াকে যদি কোনো কারণে মোহামেডান হারিয়ে দিতে পারে, তাহলে মোহনবাগান কিন্তু ওই স্থানীয় দলের কাছ থেকে একটা সাহায্য পেলেও পেতে পারে। তো এইগুলো তো আমাদের তাকাতে হবে, এই খেলাগুলোতেও নজর দিতে হবে। গোয়া ভার্সেস মোহামেডান, সেক্ষেত্রে মোহনবাগান, কারণ একটা জিনিস তো পরিষ্কার,
এই বেঙ্গলে এখন মোহনবাগান ছাড়া কারো আইএসএল লিগ জেতার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই সহকারী দলগুলো যেমন ইস্টবেঙ্গল, মোহামেডান যদি বিপক্ষকে হারিয়ে দিয়ে মোহনবাগান সুবিধা করে দেয়, সেটা বেঙ্গলুরুর সুবিধা, তাই না? বাংলার সুবিধা। কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে আর কোনো আশা নেই। ইস্টবেঙ্গল মানে বেরিয়ে গেছে, যেহেতু মোহনবাগানের যারা প্রতিপক্ষ চ্যাম্পিয়ন হওয়ার পথে, তাদের সাথে ইস্টবেঙ্গলের খেলা নেই, কিন্তু খেলা আছে মোহামেডানের সাথে। কিন্তু সব থেকে টাফ ফাইট হবে কিন্তু মোহনবাগানের। সমস্ত শক্তিশালী দলগুলোর সাথে কিন্তু পরবর্তীকালে খেলা আছে, যেমন বেঙ্গালুরু হবে কালকে, মুম্বাই সিটি এফসির সাথে খেলা বাকি আছে, হ্যাঁ, তারপরে গোয়ার সাথে লাস্ট খেলাটা বাকি আছে, এফসি গোয়া, তারপরে আর কার সাথে খেলা বাকি আছে? মোহামেডানের সাথে আছে। মোহামেডান এই মুহূর্তে গোছানো টিম। মোহামেডানের সাথে না, আমি ধরছি না মোহামেডানকে, সেই আইএসএল এর দাবিদার যে দলগুলো, তার মধ্যে কার কার সাথে খেলা বাকি আছে আমি সেটা বলছি। আইএসএল এর দাবিদার দলগুলোর মধ্যে ব্যাঙ্গালোরের সাথে কালকে খেলা আছে, পাঞ্জাব নয়, কেরালা নয়, ওড়িশা নয়, মুম্বাই সিটি নয়, আর গোয়া, এই দুটোই আছে। এই দুটো দলের সাথে বেঙ্গালুরু আর গোয়া। ওড়িশার সাথে খেলাটা আমি টাফ ধরি। না, ওড়িশার সাথে কলিঙ্গের মাঠে খেলা হলে, কলিঙ্গ স্টেডিয়ামে খেলা হলে, যেখানেই হোক লোবেরও যদি কোচ থাকে সেক্ষেত্রে আমি, তারপরে টিম কি জানি এবারে ওদের কি হয়েছে, টিমটা কিন্তু খারাপ হয়নি এবছরের। এরা কিন্তু আইএসএল এর দাবিদার ছিল প্রথম থেকে, কিন্তু ইস্টবেঙ্গলের মতোই হয়তো কন্টিনিউটি বা ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না বলে, কিন্তু যে কোনো সময় যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই দলটা, এটা কিন্তু আমরা বিশ্বাস রাখি, তাই না? সুতরাং এই ওড়িশার বিরুদ্ধে খেলতে গিয়েও কিন্তু মোহনবাগানকে সতর্ক হতে হবে, কারণ সামান্য পচার সামগ্রী কিন্তু পা কেটে গেছে ইতিমধ্যে চেন্নাই সাথে হেরে। তো মোহনবাগানকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ড্র করেছে, অবশ্যই ড্র করেছে। আর আমরা দেখছি আগের ম্যাচটা জামশেদপুরের কাছে জেতা ম্যাচ, ড্র হয়ে গেল, একদম জেতা ম্যাচ। আর গত ম্যাচটা আমি কিছুটা, এখন আমরা একটু সমালোচনামূলক আলোচনা করছি এই কারণে যে কালকে আবার মোহনবাগানের খেলা আছে, তাই না? ওই খেলাটা নিয়ে একটু আলোচনা করতে হবে যে এই মুহূর্তে মোহনবাগানের কোচ মলিনা তার টিম কিভাবে সাজাতে পারে। তা আগের ম্যাচে তো খুব এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছে, যেমন সমালোচিত হয়েছে মলিনা, সেরকম সমালোচনা তীর ধেয়ে এসছে দিমিত্রি পেট্রাসের উপরে। অ্যাকচুয়ালি দুটো উইং যদি তোমার না থাকে, দুটো উইং থেকে যে আক্রমণ, মানে যে খেলার যে প্রধান বৈশিষ্ট্য ছিল উইং থেকে আক্রমণ, ওদের দুই সাইড ব্যাককে ব্যতিব্যস্ত করে রাখো এবং উইং থেকে আক্রমণ করে যাতে ওরা আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকে, প্রতি আক্রমণে আসতে না পারে। সেটা যখন বুঝে গেল চেন্নাই, ওরা কিন্তু মানে ডিফেন্সটাকে একটু আটোসাটো করে নিয়ে প্রতি আক্রমণে মোহনবাগানের ডিফেন্স কিন্তু কাঁপিয়ে দিয়ে গেছে বারবার, সেটা কিন্তু আমরা দেখেছি। আর মোহনবাগানের আক্রমণ মানে মাঝখানে গ্রেগস্টর যেখানে খেলে, দিমিত্রি পেট্রাসও সেখানে খেলে, একদম আপফ্রন্টে একদম নবীন সোহেলকে রেখে এরকম একটা ম্যাচ, এরকম একটা মানে ইম্পর্টেন্ট একটা ম্যাচ, যেখান থেকে 3টে পয়েন্ট অবশ্যই পেতে হয়, মানে পাওয়া দরকার, সেখানে দুজন বিদেশি মিডফিল্ডারকে রেখে কিভাবে একজন মানে আমি কি বলবো বক্স স্ট্রাইকার যেটাকে বলে, সেরকম একজন ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে রিজার্ভে বসিয়ে রেখে গোলমুখী কোনো আক্রমণই হচ্ছিল না। একেবারে 70% বল পেয়েও কিন্তু কোনো সেরকম পরীক্ষার মুখে পড়তে হয়নি ওই চেন্নাইয়ের গোলরক্ষককে। তো সেই দিকটা মাথায় রেখে অবশ্যই মলিনা কালকের টিম সাজাবেন এবং কম্বিনেশনটা সেরকম করবেন। তোর কি মনে হয়? হ্যাঁ, একদমই। আর আগের ম্যাচে একটা ব্যাপারও আছে, গত শনিবারের পরে মঙ্গলবার খেলা, মানে মাঝে মাত্র 2 দিন গ্যাপ গেছে, সেই জন্য যে টিমটাকে আমরা দেখি সাধারণত ফার্স্ট 11-এ খেলায়, মলিনা সেদিন খেলানো ক্লান্তির জন্য বা আইএসএল এর দীর্ঘ যাত্রার জন্য ওদেরকে খেলাতে পারেনি। যেমন মনবীর আর রিস্টান কোলাসোকে ওই ছিল না প্রথম দিকে, পরে নামিয়েছিল, এই জন্য খেলাটা মোহনবাগান উচিত হয়নি। আগের ম্যাচটা চেন্নাইয়ের সাথে মোহনবাগানকে মোহনবাগানের মতো পাওয়া যায়নি, মাঝে রেস্ট পেয়েছে। কালকে আশা করি মানে প্রথম একাদশ নিয়েই নামবে, ভালোই হবে। ঘরের মাঠে খেলা, প্রথম একাদশ নিয়ে খেলতে পারবে। প্রথম একাদশে যদি আমি জানি না কিভাবে টিম সাজাবে, এখন মধ্যে মোহনবাগানের সমস্ত প্লেয়ারই সুস্থ, শুধু রাইট ব্যাকে আশিস রায় কাঠ সমস্যায় খেলতে পারবে না, সেই জায়গায় আবার দীপেন্দু হয়তো আসবে রাইট ব্যাকে। আর যেভাবে সেন্টার ব্যাক আছে
টম আলডের এবং আলবার্টো রড্রিগেজ, এছাড়া লেফট ব্যাকে শুভাশিস বোস। মাঝ মাঠে কাকে নিয়ে শুরু করবে, কারণ থাপা কিন্তু এখনো সুস্থ হয়নি খবর। এবার দীপক টাংরি এবং আপুইয়া, অথবা আপুইয়া এবং অভিষেক সূর্যবংশী আগের দিন ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে। টাংরিও ভালো খেলেছে, কারণ মাঝ মাঠটা ছিল টাংরি, আপুইয়া আর দীপক সূর্যবংশীকে নিয়ে। মানে দুই সাইড তো, মানে দুই উইঙ্গার তো ছিল না, সেখানে মাঝ মাঠটা আরো স্ট্রং করেছিল। তো যাই হোক, এবারে কিন্তু প্রথম থেকে লিস্টন ক্লাস এবং মনবীর সিংকে অবশ্যই নামাবে। নামিয়ে প্রথম মানে 10 মিনিট 20 মিনিটের মধ্যে কিন্তু গোল তুলে নিতে হবে মোহনবাগানকে। যত সময় যাবে মোহনবাগান কিন্তু তত চাপের মধ্যে পড়বে। কি বলিস? হ্যাঁ, ঘরের মাঠে খেলা, এক্সট্রা চাপ তো আছে, তাই না? চাপের মধ্যে পড়িস। আর মনে হচ্ছে প্রথম একাদশে হয়তো ক্রেগ স্টুয়ার্টকে দিয়ে শুরু করবে আর কামিন্সকে দিয়ে। সেকেন্ড একটা কম্বিনেশন তার হাতে আছে, সেটা হচ্ছে যেটা কয়েকদিন খেলে হয়তো সাফল্য পেয়েছিল, সেটা হচ্ছে ম্যাকলারেন আর কামিন্স, তাই না? সেক্ষেত্রে কালকে মনে হচ্ছে দিমিত্রি পেট্রাস প্রথম একাদশে হয়তো নামাতে নাও পারে, মনে হচ্ছে যেটা। কারণ এবং তার বিরুদ্ধে একটা মানে সমর্থকদের একটা অংশ, আমি জানি না তাদের মোহনবাগানের সমর্থক বলবো কি বলবো না, মানে যেহেতু প্লেয়ারটা বিগত 2 বছর ধরে মোহনবাগানকে কি না দিয়েছে, ডুরান্ড কাপ, আইএসএল লিগ এবং আইএসএল চ্যাম্পিয়ন সবই করে দিয়েছে, তার অবদান ছিল প্রশ্নাতীত। সেই প্লেয়ারটিকে যে অকথ্য ভাষায় গ্যালারি থেকে যে সমস্ত বিশেষণ, মানে তীক্ষ্ণ তীক্ষ্ণ সব শব্দ প্রয়োগ করা হচ্ছে তার বিরুদ্ধে, সেটা কিন্তু মানা যায় না। আর প্লেয়ারটির কাছে অন্য দলেরও প্রস্তাব ছিল, কিন্তু সে সরাসরি সেটা প্রত্যাখ্যান করে বলেছে, আমি মোহনবাগানের প্লেয়ার, যতদিন ইন্ডিয়াতে খেলবো মোহনবাগানেই খেলবো। তো সে একটা প্লেয়ারের কয়েকদিনে তো ব্যাট প্লেয়ার যেতেই পারে, তা বলে তাকে তো সময় দিতে হবে না। আর সে তো কন্টিনিউ খেলছে না, তাকে একটা টাইমে নামানো হচ্ছে বা প্রথমে নামিয়ে তুলে নেওয়া হচ্ছে। একটা কন্টিনিউয়াস প্লেয়ার যেন আপুই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খেলছে, খেলতে খেলতে খেলার মধ্যে কিন্তু সে মানে অ্যাডাপ্টেড হয়ে যেতে পারে। কিন্তু সেই চান্সটা কিন্তু মোহনবাগানের মিডফিল্ডের বিদেশি প্লেয়াররা পাচ্ছে না, কারণ বিদেশি দুজন আছে, দিমিত্রি পেট্রাস এবং স্টুয়ার্ট, তাই না? তো অযথা আমাদের একটাই বক্তব্য, অযথা তাদের গালাগালি না করে তাদের পাশে থাকো, পাশে থাকতে থাকতে অবশ্যই তারা ভালো খেলবে। কি বলিস? অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই প্লেয়ারের তো অবদান তো ভোলার মতো নয়। আর প্রকৃত যেমন সুব্রত ভট্টাচার্য মোহনবাগানি, ব্যাডটো যেরকম মোহনবাগানি, সেরকম ভাবে কিন্তু দিমিত্রি পেট্রাসও ঘোষণা করে দিচ্ছে আমি মোহনবাগানের প্লেয়ার। সুতরাং আমার মনে হয় না এরা মোহনবাগানের প্রকৃত সাপোর্টার। কি বলিস? কি বলি, আসলে মানুষের ধৈর্য খুব কম। আর 2 নম্বর, শুধু জেতা দেখতে চায়, এর বাইরে কিছু দেখতে চায় না। জেতা দেখতে চায়, কিন্তু এর মধ্যে কিছু বেনজলও থেকে যায়। সে তো থাকেই, দর্শকদেরকে সমর্থকদের খেপে দেওয়ার জন্য। আর একটা কথা বলি, মলিনার সমালোচনা করছে সবাই। মলিনা হয়তো আগের ম্যাচে ঠিকমতো কম্বিনেশনটা টেস্ট করতে গিয়ে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো ম্যাচটা ড্র হয়ে গেল ঠিকই, কিন্তু আগের ম্যাচটাতে আমি মলিনার এক ফোঁটা দোষ দেবো যে জামশেদপুরের কাছে হেরেছে, সেটা টোটালি হেরেছে বলছি, ড্র হয়েছে। সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের মোহনবাগানের সঙ্গে ছিল না, থাকলে কিন্তু ওই ম্যাচ থেকে 3-4 গোল করতে পারতো। সে মলিনা কোনো দোষ মনে করি জামশেদপুরের গোলকিপারের কাছে মোহনবাগান পয়েন্ট খুঁজেছে, গোলকিপার যেরকম মানে অতিমানবিক হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ কিন্তু এই মলিনার বিরুদ্ধেও কিন্তু কুৎসা উঠে যাচ্ছে এবং তারা বলছে মলিনাকেও বদলাতে হবে মোহনবাগান কোচ হিসেবে। এটা একটা চক্রান্ত দ্বারা, যেখানে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে চলেছে, যে দলটা এখন 1 নম্বরে মলিনার হাতেই, সেই মলিনাকে পাল্টাবে কি করে, মানে কি করে এই ধরনের কথাবার্তা বলে। আর এটা আমি একটা চাল দিচ্ছি যে দিমিত্রি পেট্রাস খেললে ইস্টবেঙ্গল হারে। তা দিমিত্রি পেট্রাসকে এইভাবে যদি মোহনবাগান থেকে বের করে দেওয়া যায় তাহলে ইস্টবেঙ্গলের সুবিধা হবে। কি জানি, আমি জানি না কি হতে পারে এখানে। তো কি বলিস বল? আচ্ছা, সেই অর্থে হ্যাঁ, মানে এটা চক্রান্ত। হ্যাঁ, বুঝতে পেরেছি, চক্রান্ত হতে পারে এটা। কারণ আমার মনে হয় কোন মোহনবাগানের সমর্থক আমি তো আজ পর্যন্ত জানি, আমি এত সমর্থকের সাথে আলোচনা করেছি, কোন সমর্থকই দিমিত্রি পেট্রাসের বিরুদ্ধে নয়। শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখি এরকম এক শ্রেণীর সমর্থক দিমিত্রিকে
সরিয়ে দিয়ে নতুন বিদেশে আনতে হবে। তো আজকে আমাদের এই আলোচনা দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এত দেরি করছো কেন? সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। আর আজকে এই পর্যন্ত, বাই, আবার দেখা হবে সামনের রোববার।